হাসিনা সহ পলাতকদের গ্রেপ্তারে রেড নোটিশ চেয়ে প্রসিকিউটরের চিঠি, যাত্রাবাড়ির 4 পুলিশের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। শেখ হাসিনা তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পেন্ডিং আছে। ইন্টারপোল যাতে তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয় এবং অন্তত তার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করে, সেই ব্যাপারে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি। ঘুরে দাঁড়ানোর চেষ্টায় পুলিশ বাড়ছে টহল গাড়ি, কাঠামোগত পরিবর্তনে জনবান্ধব বাহিনী গড়ার পরামর্শ। ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে বর্জনের পরামর্শ আমির খসরুর। বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানোর সমালোচনা রিজভির। এবং বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা। কপের চূড়ান্ত ঘোষণায় বাংলাদেশের দাবি অন্তর্ভুক্তির উদ্যোগ। এখন দুপুরের শুরুতে শুনছিলেন শিরোনাম। পুরো আয়োজনের সঙ্গে আছি আমরা দুইজন, আমি গালিব ইবনে রিয়াজ এবং আমি তানজিলা খান মিম। কর্তৃত্ববাদী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পলাতক নেতাদের গ্রেপ্তারে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে, এজন্য ব্যবস্থা নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছেন চিফ প্রসিকিউটর। এছাড়াও ছাত্র জনতার আন্দোলনের হটস্পট যাত্রাবাড়িতে গণহত্যায় জড়িত পুলিশের পরিদর্শক জাকির হোসেন সহ 4 পুলিশকে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। একই সঙ্গে বরখাস্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। বিস্তারিত প্রতিবেদনায়। কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে ছাত্র জনতার আন্দোলনে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায়। টানা 15 দিনের বেশি ছাত্র জনতা সহ রাজনৈতিক দলের নেতাকর্মীরা যাত্রাবাড়ি এলাকায় প্রতিরোধ গড়ে তোলেন। পুলিশও তাদের দমন করতে মুহুর্মুহু গুলি চালায়। এতে শিক্ষার্থী সহ অনেকেই প্রাণ হারান, অসংখ্য লোক আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেন। যাত্রাবাড়ি এলাকার গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে ট্রাইব্যুনালে কয়েকটি মামলা হয়েছে, যার তদন্ত চলমান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের পলাতক নেতা ও পুলিশের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। কিছু আসামিকে গ্রেপ্তারও দেখানো হয়েছে। মঙ্গলবার চিফ প্রসিকিউটর জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পলাতক নেতাদের গ্রেপ্তারে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে, এজন্য ব্যবস্থা নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছেন চিফ প্রসিকিউটর। সময়কার যিনি প্রধানমন্ত্রী ছিলেন, যিনি এই মামলার আসামি, পলাতক আছেন, দেশের বাইরে আছেন, শেখ হাসিনা তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পেন্ডিং আছে, কিন্তু বাংলাদেশের জুরিসডিকশনের বাইরে তিনি চলে গেছেন। সেই কারণে আন্তর্জাতিক পুলিশিং সংস্থা হিসাবে ইন্টারপোল যাতে তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয় এবং অন্তত তার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করে, সেই ব্যাপারে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি। গণহারে পুলিশের বিরুদ্ধে মামলা হচ্ছে না। যারা হত্যাকাণ্ড কিংবা সহিংসতায় জড়িত নয় তাদেরকে হয়রানি করা হবে না, জানালেন চিফ প্রসিকিউটর। যাদের বিরুদ্ধে অকাট্য প্রমাণ পাবো আমরা, আমাদের তদন্ত সংস্থা পাবে, জুলাই আগস্টের গণহত্যার অ্যাট্রোসিটির সাথে, নিষ্ঠুরতার সাথে যারা জড়িত ছিলেন তারা কেউ ছাড় পাবেন না। কিন্তু কোনো নির্দোষ অফিসার যাদের সম্পৃক্ততা তদন্তে সঠিকভাবে না পাওয়া যাবে, তাদেরকে আমরা কোনোভাবেই এই আদালতে বিচারের মুখোমুখি করব না। এদিকে ট্রাইব্যুনালে যাত্রাবাড়ি থানার মামলায় তৎকালীন ওসি তদন্ত জাকির হোসেন সহ 4 পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। দেবরাজ দেব, এখন, ঢাকা। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় বরগুনা 1 আসনের সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে 6 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে 10 দিনের রিমান্ড আবেদন করে হাজির করা হয় ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। এ সময় রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীর শুনানি শেষে তাকে 6 দিনের রিমান্ড দিয়েছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শরীফুর রহমানের আদালত। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, শম্ভু তার নির্বাচনী এলাকায় বিরোধী দলের রাজনীতিবিদদের নানাভাবে অত্যাচার করেছেন। এছাড়া এদিন একই মামলায় 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমুকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। সে নিজে সরাসরি জড়িত এবং সে স্বজন সরাসরি জড়িত এবং 14 দলকে সে মিটিং করেছে, সব কিছু সে পরিকল্পনা করেছে। তো বিজ্ঞ আদালত
উভয় পক্ষের বক্তব্য শুনে তার জামিন নামঞ্জুর করেন এবং তাকে জেল হাজতে প্রেরণ করেন। তাকে এই মামলায় শুধুমাত্র রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য নেওয়া হয়েছে। তিনি সম্পূর্ণ নির্দোষ এবং নিরপরাধ। তার রিমান্ড বাতিল পূর্বক আমরা জামিনের জন্য প্রার্থনা করেছি। বিজ্ঞ আদালত দুই পক্ষের শুনানি অন্তে তার 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গালিব, আপনার মনে আছে নিশ্চয়ই 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর কিন্তু আমরা বিভিন্ন থানা পুড়িয়ে দেওয়া হয়েছে দেখেছি, এবং সেই থানাগুলো থেকে বিভিন্ন রকমের অস্ত্র, গুলি সেগুলোও খোয়া গিয়েছে। আমরা সেই খবরও কিন্তু গণমাধ্যমের মারফত জানতে পেরেছি। সিসিটিভি ফুটেজ এবং আলামত না থাকায় যৌথ বাহিনীর অভিযানে আসলে সেই অস্ত্রগুলো উদ্ধার করা কোনোভাবে সম্ভব হয়নি। তবে এই সুযোগটা আসলে যারা শীর্ষ সন্ত্রাসীরা রয়েছে তারা কিন্তু খুব ভালোভাবেই কাজে লাগাচ্ছে, বা বরঞ্চ বলা যেতে পারে যে শীর্ষ সন্ত্রাসী যারা রয়েছে তারা নতুন করে আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। এবং সেই পরিস্থিতি কিন্তু আমরা গত কয়েকদিন ধরে ঢাকা শহর থেকে সারা বাংলাদেশে দেখেছি। বিভিন্ন জায়গায় চুরি এবং ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। কিন্তু এই যে 5 আগস্টের যে প্রতিরোধে পুলিশের যেই বলা চলে যে একটা যে ভঙ্গুর যে অবস্থা, সেখান থেকে আসলে পুলিশ কতটুকু ঘুরে দাঁড়িয়েছে সেই উত্তর খোঁজার চেষ্টা করেছেন জাকির হোসেনকে সঙ্গে নিয়ে আরিফ হোসেন। এই তো সেদিনের গল্প, যখন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হয়েছে পুলিশ। ক্ষমতার দাপটে মুখোমুখি হয়েছে ছাত্র জনতার। গুলির সামনে বুক পেতে দেয়া জনতার বাঁধ ভাঙা জোয়ারে এলোমেলো বাহিনীর সব সদস্য, পরিণাম সবার জানা। এই সুযোগে চুরি, ছিনতাই, ডাকাতির অভিযোগে আতঙ্কিত পুরো রাজধানী। রাতের আধারে অপরাধীরা আরও বেপরোয়া। এর মধ্যে বদলি, পদোন্নতি আর অব্যাহতিতে ঢেলে সাজানো হয়েছে পুলিশ। দলীয় পৃষ্ঠপোষকতার অভিযোগে আইনের আওতায় আনা হয়েছে অনেককে। পুলিশকে সহায়তায় মাঠে নামে 3 বাহিনীর সদস্যরা। যৌথ বাহিনীর অভিযানে রিভলভার 19টি, পিস্তল 76টি, রাইফেল 22টি, শর্টগান 37টি, পাইপগান 8টি, শুটারগান 43টি, LG 31টি, বন্দুক 48টি, AK-47 1টি, SMG 5টি, গ্যাস গান 4টি, এয়ারগান 10টি, SBBL 10টি, টিয়ার গ্যাস লঞ্চার 2টি এবং 3 কোয়ার্টার 2টি জব্দ করা হয়েছে। যাত্রাবাড়ী থানায় এখনও ধ্বংসাবশেষ বিদ্যমান। 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর সাধারণ জনগণের রোষানলে যে কটি থানা আক্রান্ত হয়েছিলেন তার মধ্যে যাত্রাবাড়ী থানা অন্যতম। ইতিমধ্যেই পার হয়েছে 3 মাসের বেশি সময়। কতটুকু ঘুরে দাঁড়াতে পারলো রাজধানীর পুলিশ, আমরা একটু ঘুরে দেখতে চাই। আমরা জানতে চাই প্রত্যেকটি থানায় আগের মতো জনসেবা পাচ্ছে কিনা পুলিশের কাছ থেকে। চলুন দেখে আসি। ছোটখাটো সমস্যা, প্রাথমিক অভিযোগ থেকে মামলা, কিছুটা হলেও স্বস্তিতে সাধারণ মানুষ। হাসিনার আমলে এই থানায় আসছিলাম, অবনীশঙ্কর সে ওসি, উনি 3 দিন আসছে, একজন নেয় নাই, গাড়ি নেয় নাই। আমি ভাবলাম যে এই সরকার আমলে আমি বিচার পাবো না। আগে যেরকম কথা নিত না, আগে অন্যরকম অ্যাটিটিউড ছিল, আর এখন আসলেই সুন্দর মতন এটার একটা কথা নেয়, মানে জাস্ট সবার একটা ইজ্জত যায়, ইজ্জতরা দেয়। অপ্রতুলতা টহল গাড়ির, হারিয়ে ফেলা অস্ত্রের ভয় তো আছেই, সাথে ঢাকায় ফেরা পুলিশের প্রায় সবাই এসেছেন ঢাকার বাইরে থেকে, তাই বেগ পেতে হচ্ছে অপরাধী শনাক্তে। সময় লাগবে, যেহেতু নতুন এখানে আসছি, একটু সময় লাগবে, অবশ্যই চিনব। সবসময় তো জেলাতে চাকরি করছি, এখানে ভিন্ন রকম লাগতেছে, এটা একটু সময় লাগবে, বুঝতে একটু সময় লাগবে। অনেক ধরনের মানুষ এখানে, তো ধৈর্য খুব কম, আমাদের উপর এসে মাঝে মাঝে খারাপ ব্যবহারও করে। মানে একটু দেরি হইলে আমাদের বুঝতে হবে এখন, মানে আমাদের সম্পূর্ণ একটা বাহিনী সম্পূর্ণ নতুনভাবে আমরা কাজ করতেছি, আমাদের সময় সুযোগ দিতে হবে, আমাদের জন্য একটু অপেক্ষা করতে হবে, কিন্তু এইটা এখানে খুব কম। তবুও সাধ্যমতো চেষ্টা ঘুরে দাঁড়ানোর। কনস্ট্রাকশনে আমরা রেন্টে যেই মালামালগুলি দিয়ে থাকি, এই মালামালগুলি সেখান থেকে লুণ্ঠন করে, এই লুণ্ঠন করার 1 ঘন্টা যাবত এই তাণ্ডব চালানোর পরে তারা একটা ট্রাক নিয়ে এসে ট্রাকে এগুলি লোড করে এগুলি নিয়ে বেরিয়ে পড়ে, সবাইকে কন্টেনারের ভিতরে বেঁধে রেখে ম্যানুয়ালি এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে গাড়ি শনাক্ত করছি, গাড়ির ড্রাইভার শনাক্ত করছি। পরে কেরানীগঞ্জ, আপনার তিতাস, চান্দিনা থানা অভিযান করে আমরা মোটামুটি একটা সফল পর্যায়ে আসছি আর কি। পরিচিতিটাই হয়তো বা একটু সময় নিচ্ছে, সেক্ষেত্রে এলাকার যারা আছে, আমাদের সিনিয়র অথরিটি আছে, তো মোটামুটি কোনো না কোনো ওয়েতে মেকানিজম হচ্ছে, ইনশাআল্লাহ কোনো ধরনের সমস্যা হচ্ছে না এখন পর্যন্ত। ঢাকা মেট্রোপলিটন পুলিশ মুখপাত্র বলছে, বাড়ানো হচ্ছে টহল গাড়ির সংখ্যা। নজরদারিতে আছে শীর্ষ সন্ত্রাসীরাও, চাইলেন জনগণের সহায়তা। ইতিমধ্যে যেসব অস্ত্র ব্যাহত হয়েছিল তার বেশিরভাগই পুনরুদ্ধার করা হয়েছে। কিছু অস্ত্র যেগুলো উদ্ধার হয়নি, সেগুলো উদ্ধারের জন্য আমাদের
নিয়মিত কার্যক্রম অভিযান চলমান রয়েছে। আর পুলিশের যে সক্ষমতা বাড়ানো, পুলিশের মোবিলিটি বাড়ানো, এটা আমাদের বিবেচনায় রয়েছে এবং এটার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে থানাগুলোর মোবিলিটি বাড়াতে 50টি নতুন গাড়ি সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজ বিশ্লেষকরা বলছেন, মনোবল ভাঙা পুলিশের দুর্বলতার সুযোগ নিচ্ছে অপরাধীরা। দরকার কঠোর অবস্থানের। পুলিশ কিন্তু এখন কোথাও কোনো ব্যবস্থা গ্রহণ করতে, অপরাধস্থল পরিদর্শনের ক্ষেত্রে কিন্তু তার যেরকম সে সময় লাগছে, যাওয়ার ক্ষেত্রেও অনেক দেখে শুনে বুঝে তারপর যেরকম অপরাধস্থলে তারা যাচ্ছেন, আবার ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রেও কিন্তু তারা নানাভাবে এই অতি সতর্ক নীতিটা অবলম্বন করছেন। অপরাধের শীর্ষ অবস্থানে যারা ছিলেন, কারাগারে ছিলেন, তাদের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য ছিল যারা বের হওয়ার পরে এদের কর্মকাণ্ড, আচার আচরণ, গতিবিধি পর্যবেক্ষণ করবে আইনশৃঙ্খলা বাহিনী। সেটিও যে খুব ভালোভাবে হচ্ছে সেটি কিন্তু আসলে মনে হচ্ছে না। কাঠামোগত পরিবর্তন করে জনবান্ধব পুলিশ তৈরি না করলে ভবিষ্যতে আবারও এর মাসুল গুনতে হবে এই বাহিনীকে। মন্তব্য সমাজ বিশ্লেষকদের। আরিফ হোসেন, এখন, ঢাকা। ভোটের মাধ্যমেই আওয়ামী লীগকে বর্জন করতে হবে, অন্যভাবে করতে গেলে সেটি সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো উচিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। আমি মোহাম্মদ ইউনুস নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্র সংস্কারে গুরুত্ব দেয়। গঠন করা হয় কমিশন। তবে দীর্ঘ 15.5 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা দলগুলোর মধ্যে সংস্কার নিয়ে নানা মত দেখা যাচ্ছে। গণ অভ্যুত্থানের সবচেয়ে প্রধান শক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের সাথেও শুরু হয় দেশের বড় রাজনৈতিক দলটির মতানৈক্য। নতুন করে আবারও সেই বিতণ্ডা সামনে চলে আসে বঙ্গভবনে শেখ মুজিবুর রহমানের ছবিকে কেন্দ্র করে। বিতর্কের মুখে ছবি সরিয়ে দেয়া হলেও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব সমালোচনা করেন। গণতান্ত্রিক শক্তির পক্ষের লোকরা কোনো কথা বললে আপনারা সেটিতে বিরক্ত বোধ। সরকারের একজন উপদেষ্টা মাহফুজ সাহেব জানিয়েছেন যে বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে। দেখুন, এটা করেছেন ঠিক আছে, কিন্তু সময় তো সবসময় একরকম যায় না। যার যতটুকু ইতিহাসে অবস্থান আছে সেটা থাক। আপনারা স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমানের অনেক অন্যায়, অনেক দুঃশাসন দেখেছি, তারপরে তো সে ছিল, তার ছবিটা ছিল। জিয়াউর রহমান কিন্তু তার ছবি পুনঃস্থাপন করেছে। আমি মনে করি তার ছবিটা নামিয়ে ফেলাটা উচিত হয়নি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে বিএনপির নীতি নির্ধারক বলেন, ভোটের মাধ্যমেই আওয়ামী লীগকে বর্জন করতে হবে। অনির্বাচিত সরকার দ্বারা সংস্কারের সুযোগ সীমিত বলেও উল্লেখ করেন তিনি। জনমতের পরিপ্রেক্ষিতে আপনি সংস্কার করবেন, সেটা একমাত্র সম্ভব একটা নির্বাচিত সরকারের পক্ষে। অনির্বাচিত কোনো সরকার নিজের চিন্তা ভাবনায়, নিজের ধারণায়, নিজের দর্শনে তারা কোনো সংস্কার সেভাবে করার কোনো সুযোগ নাই। দলটির স্থায়ী কমিটির এই সদস্য বলছেন, দ্রুত নির্বাচন না হলে এই সরকারকে প্রত্যাখ্যান করবে জনগণ। নতুন বয়ান শুনতে চাই না। একটা বয়ান, সে বয়ান হচ্ছে বাংলাদেশের মালিকানা, জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে, গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে হবে। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কোন পথে যাবে। অন্তর্বর্তী সরকার সংস্কার ও আওয়ামী লীগ কেন্দ্রিক সকল সমালোচনাকে পাশে রেখে জাতীয় ঐক্যমতের সরকার গঠনের দিকেই মনোযোগ বিএনপির। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP29-এর দ্বিতীয় দিনে সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সম্মেলনে যোগ দেওয়ার শুরুতেই সৌজন্য সাক্ষাৎ হয় ফিফা প্রেসিডেন্টের সাথে। মূল সম্মেলনে বক্তব্য দেওয়ার পাশাপাশি এবারের আসরে আরও 2টি বড় অনুষ্ঠানে বক্তব্য রাখবেন ডক্টর ইউনুস। সম্মেলনে বাংলাদেশের জলবায়ু সংকটের উদ্বেগ তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি চূড়ান্ত ঘোষণায় যাতে বাংলাদেশের দাবি দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত হয় সেজন্য জোর প্রচেষ্টা চালাবেন তিনি। এদিকে আগামী জানুয়ারিতে বাংলাদেশের যুব উৎসবে যোগ দেবেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো।
সম্মেলনের এক ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তাকে এই কথা জানান তিনি। এবারের কপ সম্মেলনে অংশ নিয়েছেন প্রায় 200টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। প্রফেসর ইউনূস সবাইকে ডেকে বলেছেন যে যাতে আমাদের এই যে আমাদের যে পুরো এফার্টটা যাতে পুট আপ করি, যাতে সবাই মিলে আমাদের ডিমান্ডটা যাতে ফাইনাল ডিক্লারেশনে আসে। আপনি জানেন অনেক সময় হয় কি যে আমরা আসি, এসে আমাদের কথাগুলো বলি, কিন্তু ইভেনচুয়ালি এই কথাগুলো ফাইনাল ডিক্লারেশনে রিফ্লেক্টেড হয় না। আমরা জানেন এই বছর আপনার আজকে বাংলাদেশ যে ক্লাইমেট ক্রাইসিসের মধ্যে আছে, এই বছর 6টা বন্যা হয়েছে, যেটা একটা আনপ্রেসিডেন্টেড। জলবায়ু সম্মেলনের সবশেষ খবর জানাতে আজারবাইজানের রাজধানী বাকু সম্মেলন স্থল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ রাকিব। রাকিব, সম্মেলনে ফিফা প্রেসিডেন্টের সাথে সৌজন্য সাক্ষাতের পর প্রধান উপদেষ্টার আর কোনো কর্মসূচি আছে কিনা আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। যখন আপনার সাথে কথা বলছি ঠিক এই মুহূর্তে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা আছেন তাদের সঙ্গে একটি ফটোশুটে অংশগ্রহণ করছেন, যেটি মূলত গ্রিন জোনে হয়ে থাকে। তো এরপরে আজকে যে লিডার সামিট রয়েছে, যদিও সকালে প্রেস উইং থেকে বলা হয়েছিল আজকেই তিনি বক্তব্য দিতে পারেন, কিন্তু কিছুক্ষণ আগে আমাদের জানিয়েছেন তিনি আগামীকাল অর্থাৎ 13 তারিখ তিনি এই লিডার সামিটে বক্তব্য দিবেন। বাংলাদেশ সময় দুপুর 12:30 থেকে 3টার মধ্যে তার বক্তব্য হবে। আমরা জানতে চেয়েছিলাম প্রধান উপদেষ্টা প্রেস উইং এর কাছে যে আজকে তাহলে তিনি কি কি করলেন, কার কার সাথে তার কোনো দ্বিপাক্ষিক বৈঠক বা কি রয়েছে। তো সেখানে প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানিয়েছেন যে আজকে কম করে হলেও এখন পর্যন্ত প্রায় 10 থেকে 15টি দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে তার দেখা হয়েছে, সৌজন্য সাক্ষাৎ হয়েছে, কুশল বিনিময় হয়েছে এবং বিশেষ করে সার্কভুক্ত যে দেশগুলো রয়েছে ভুটান, নেপাল, পাকিস্তান, এইসব দেশের সঙ্গে তিনি সকাল থেকেই বিভিন্নভাবে কথা বলবার চেষ্টা করছেন, বিভিন্নভাবে তার যে চাওয়া পাওয়া গুলো, এবং তিনি বলছেন যে আগামীতে বাংলাদেশ সহ সার্কভুক্ত যে দেশগুলো রয়েছে সবগুলো দেশ একত্রিত হয়ে পুরো দক্ষিণ এশিয়াকে লিড দিবে, সেটি কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বারবার চাচ্ছেন। আমরা সেটি ইউএনও দেখেছি, এখানেও তিনি সেই কাজটি মূলত করছেন। সার্কভুক্ত দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক, সৌজন্য সাক্ষাৎ করে কিভাবে সার্ককে আবার পুনরায় কার্যকর করা যায় সে বিষয়টি তিনি জোর দিচ্ছেন। আরেকটি বিষয় জানতে চেয়েছিলাম যে তার বক্তব্যে মূলত যে লিডার সামিটে তিনি বক্তব্য দেবেন বিশ্ব নেতা কিংবা বিশ্বের উদ্দেশ্যে, বিশেষ করে পরিবেশ কর্মীদের উদ্দেশ্যে, সেখানে কি থাকবে। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে 3-0 একটি ফর্মুলা রয়েছে, আপনি নিশ্চয়ই জানেননি, যে ফর্মুলায় বলা হয়েছে 0 দারিদ্র্য, 0 বেকারত্ব এবং 0 কার্বন নিঃসরণ। এবং এই জলবায়ু যদি ঠিক রাখতে হয়, পরিবেশ ধ্বংস বন্ধ করতে হয়, তাহলে কিন্তু 0 কার্বন নিঃসরণের কোনো বিকল্প নেই। সেখানে কিন্তু সেই বিষয়টি তার বক্তব্য হয়তো উঠে আসবে, 0 ফুসেল ফয়েল ব্যবহার কিংবা 0 কিভাবে আরো বেশি সবকিছু করা যায়, সেটি মূলত তার বক্তব্যে আগামীকাল উঠে আসবে বলে আমরা জানতে পেরেছি। এবং তিনি আরেকটি বিষয় বলেছেন যে তার বক্তব্যে উঠে আসতে পারে যে মানুষের লাইফ স্টাইল পরিবর্তন করতে হবে। এই যে অতিরিক্ত সবকিছু করা, টাকার পিছনে দৌড়ানো, এর থেকে বেঁচে এসে যুব সমাজকে কিভাবে নতুন একটি জীবন গড়া যায়, কিভাবে নতুন লাইফস্টাইল তৈরি করা যায়, সেটিও তার বক্তব্যে হয়তো উঠে আসবে বলে আমরা জানতে পেরেছি। এবং সর্বশেষেও তিনি বলছিলেন যে তার যে 3টি 0 ফর্মুলা রয়েছে, 0 সব 3টি বিষয়কে কিভাবে দারিদ্রতাকে একদম সুন্দর করে আনা যায়, কিভাবে বলা হয়েছে যে বেকারত্বর ভাগ সেটি শূন্যতে আনা যায়, এই দুটি যদি করা যায় তাহলে কিন্তু 0 যে কার্বন নিঃসরণ সেটিও অনেকটা সম্ভব। এবং সেটি তার বক্তব্যে হয়তো থাকতে পারে যে যদি কার্বন নিঃসরণ 0 কোটে আনা যায় তাহলে কিন্তু বিশ্বের যে এখন পরিবেশ ধ্বংসের একটি পায়তারা চলছে সেটি উঠে আসবে। এর পাশাপাশি তিনি আরেকটি বিষয় জোর দিয়ে বলবেন যে ক্ষতিগ্রস্ত দেশগুলো কিভাবে লস অ্যান্ড ড্যামেজের আওতায় যে ক্ষতিপূরণ দেওয়ার কথা রয়েছে সেটি অতি দ্রুত কার্যকর করা যায়, তারও একটি জোরালো কথা হয়তো ডক্টর ইউনূসের বক্তব্যে আগামীকাল থাকতে পারে বলে আমরা জানতে পেরেছি। আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ মিম। জলবায়ু সম্মেলনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। সম্প্রতি আমদানি শুল্ক কমানোর পরও বাড়ছে আলুর দাম। সপ্তাহ ব্যবধানে কোথাও কোথাও কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়।
সামনে যদি এইভাবে চলতে থাকে তাহলে মানুষের আলু খাওয়াটাও বাদ দিতে হবে। 7 দিনের ব্যবধানে আপনার আলুর দাম বেড়েছে প্রায় 10 টাকা। সারের দামও বেশি, অন্য অন্য জিনিসের দাম বেশি, আর মেন হইলো আর জমি তো আর বাড়তেছে না, আপনার মানুষ তো বাড়তেছে। এখানে চাহিদা আছে 20 গাড়ির, আপনার 10 গাড়ি কি হয়, তো চাহিদার তুলনায় যদি গাড়ি কম আসে রেটটা অটোমেটিকলি বেড়ে যায়। গালিব, গত 15 দিন ধরে কেজি প্রতি 10 থেকে 15 টাকা বেড়েছে আলুর দাম। হিমাগার মালিকরা সঠিক সময় নতুন আলু না আসার সরবরাহ শেষ হওয়ার কথা জানালেও তাদেরকেই দায়ী করছেন পাইকারি যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা। এবং ভোক্তারা বলছেন যে ব্যবসায়ীরা অযৌক্তিকভাবে এই দামটা বাড়াচ্ছে। এ নিয়ে বিস্তারিত রয়েছে প্রতিবেদনে। 2 মাস ধরে আলুর দাম নিয়ন্ত্রণে আমদানির শুল্ক কমানো হলেও প্রভাব দেখা যায়নি বাজারে, বরং এর দাম বেড়েই চলেছে। 15 দিন আগে খুচরা পর্যায়ে আলুর কেজি ছিল 55 থেকে 60 টাকা, তা বর্তমানে বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়। মঙ্গলবার রাজধানী সহ অন্যান্য অঞ্চলে বেশ কিছু কাঁচা বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে আমদানি করা আলু পাইকারি বিক্রি হচ্ছে 55 থেকে 65 টাকায়, আর খুচরা বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকায়। আর দেশি আলু বিক্রি হচ্ছে পাইকারি 60 থেকে 70 টাকা ও খুচরা 70 থেকে 80 টাকা। অযৌক্তিকভাবে দাম বাড়ানো সহ বাজার সিন্ডিকেটকেই দায়ী করলেন ক্রেতারা। আড়তের লোকরা বলতেছে আমাদেরকে কোনো কফি দেয়নি, তাদের ইচ্ছা মতো তারা এখানে দামটা যা খুশি তাই করে এখানে বিক্রি করে, সকালে একদম বিক্রি করে, দুপুরে একদম, বিকালে আরেক দাম করে। এই জন্য আলুর দামটা এখানে ক্রমান্বয়ে বেড়ে চলছে। এই যে আলু কিনতে আলুর দাম বেড়ে আছে, এলাকায় 70 টাকা, বাজারও 70 টাকা, তা আমরা কি করে খাবো? সরকারি হিসেবে গত বছর এই সময় খুচরা বাজারে আলুর কেজি ছিল 45 থেকে 50 টাকা, যা এখন 65 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। সে হিসেবে এক বছরে দাম বেড়েছে প্রায় 47%। গত বছরও ডিসেম্বরে শেষের দিকে আলুর দাম বেড়ে 80 টাকা হয়েছিল, তবে এবছর বেশ আগেই বাড়ল আলুর দাম। এদিকে গত 5 সেপ্টেম্বর জাতীয় রাজস্ব বোর্ড আলুর দাম নিয়ন্ত্রণে আমদানি শুল্ক 25% থেকে কমিয়ে 15% করে। পাশাপাশি আলু আমদানিতে থাকা 3% নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করে নেয়। এরপর গত 24 অক্টোবর থেকে 11 নভেম্বর পর্যন্ত 10,000 টনের বেশি আলু দেশে এসেছে, কিন্তু এরপরও বেড়েছে পণ্যটির দাম। হিমাগার মালিকরা শীতের মৌসুম শুরু হলেও নতুন আলু দেরিতে আসা ও হিমাগারে থাকা আলুর সরবরাহ কম হওয়ায় কারণকে দায়ী করলেও তাদের ওপর দায় চাপালেন পাইকারি ব্যবসায়ীরা। বন্যার কারণে পিছিয়ে গেছে, তার জন্য তো আলু তো মনে করেন শর্ট, তার জন্য একটু দাম বেশি। নতুন নেওয়াতে হেরা আরো পুক্ত বেরিয়েছি। এটা হিমাগার থেকে এটা তারা করতেছে, আপনারা ওইখানে যদি অভিযান করেন তাইলে হয়তো এটা কমতির দিকে আসতে পারে। চলতি বছর আলু উৎপাদন হয়েছে প্রায় 1 কোটি 3 লাখ টন, তবে হিমাগার মালিকরা বলছেন এবছর আলু উৎপাদন হয়েছে 70 থেকে 75 লাখ টন। সে হিসেবে চাহিদা অনুযায়ী 10 থেকে 15 লাখ টন আলুর ঘাটতি রয়েছে। তাই সঠিক হিসেব বের করে ও বাজার কারসাজিদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ভোক্তাদের। শারমিন পুতুল, এখন, ঢাকা। মিম, আমদানি শুল্ক কিন্তু কমানো হয়েছে আলুর, তবুও এই আলুর বাজারে এই প্রভাবটা আসলে বাড়ছেই। 2 সপ্তাহের ব্যবধানে আপনিও যেটি বলছিলেন যে কেজিতে 15 টাকা পর্যন্ত আসলে এই আলুর দাম বেড়েছে। ব্যবসায়ী যারা রয়েছে তারা বলছে হিমাগারে মজুদ কমে যায়, প্রতিনিয়ত কিন্তু এই দাম ঊর্ধ্বমুখী হচ্ছে। বিস্তারিত আমরা দেখব সহকর্মীদের তথ্য ছবিতে পাঠানো প্রতিবেদনে। আমদানি শুল্ক কমানোর পরও নিয়ন্ত্রণের বাইরে আলুর বাজার, দরের ঊর্ধ্বগতি পাইকারি থেকে খুচরা বাজার পর্যন্ত। সরকারের বেঁধে দেয়া দর 46 টাকা হলেও খুচরায় প্রতি কেজি বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকায়। মৌসুমের শুরু থেকেই নিত্যপণ্যটির দাম কয়েক দফা বাড়ায় বিপাকে ভোক্তারা। চট্টগ্রামে গেল 2 সপ্তাহের ব্যবধানে 15 টাকা বেড়ে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকায়। খুচরা পর্যায়ে আরও 10 থেকে 12 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 70 টাকার উপরে। দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীদের যুক্তি বরাবরের মতোই গতানুগতিক। মাসখানেক পর নতুন আলু বাজারে আসলে দাম কমবে বলে জানান তারা। আগাম আলুটা আসবে, ওই টাইমে যদি একটা বন্যা সৃষ্টি হয়ে যায় তখন ওই আগাম আলুটা নষ্ট হয়ে যায়, যার জন্য দামটা একটু বাড়তি হয়ে যায়। আগে 60 টাকা 55 টাকা নিয়েছিলাম, এখন বলতেছে 70। আলু মোটামুটি 70 বিক্রি করা লাগে,
দাম আমরা 60 টাকা কিনা লাগে। মানিকগঞ্জেও বেড়েছে আলুর দাম। সপ্তাহের ব্যবধানে খুচরা পর্যায়ে 10 টাকা বেড়ে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 80 টাকায়। প্রতিদিনই আলুর দর বাড়তে থাকায় ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। দাম বৃদ্ধির নানা যুক্তি দেয়া হলেও মূলত সিন্ডিকেটের কারণেই দাম বাড়ছে বলে অভিযোগ করছেন তারা। 7 দিনের ব্যবধানে আপনার আলুর দাম বেড়েছে প্রায় 10 টাকা। গত বছরও দেখেছি 24 টাকা 25 টাকার আলু ছিল, এখন 75 টাকা। চিন্তা করতেছি একটা স্থায়ী সমাধান বা একটা টেকসই সমাধান, যাতে আমরা দীর্ঘস্থায়ীভাবে এই বাজার মূল্যটা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে পারি। আলু উৎপাদনের অন্যতম জেলা বগুড়ার চিত্র অভিন্ন। হিমাগারেও আলুর মজুদ কমে যাওয়াকে কারণ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। হিমাগার থেকে প্রতি কেজি আলু 60 থেকে 62 টাকায় বিক্রি হলেও খুচরা বাজারে 15 থেকে 16 টাকা পর্যন্ত বাড়িয়ে বিক্রি করছেন তারা। হাত বদলের ফলে দাম বাড়ছে বলে দাবি খুচরা ব্যবসায়ীদের। আলু শেষ পর্যায়ে গৃহস্থর এখন যেটু আলু আছে সম্পূর্ণ পরিমাণে বীজ বেচার আলু গৃহস্থর কাছে বা ব্যবসায়ীদের কাছে নাই। হিমাগারে নাই ভাই, এই খাওয়াটা আলু নাই, কিন্তু বীজ আলু আছে, বীজ যারা লাগাবে ওই আলু আছে, এই কারণে বাজারটা বেশি হয়েছে। মৌসুমের শেষে মজুদ কমতে থাকায় আলু আমদানি শুরু করেছে সরকার। এরই মধ্যে আমদানি করা আলুর প্রভাবে দিনাজপুরের হিলি স্থল বন্দরে কমতে শুরু করেছে দামও। খুচরা পর্যায়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে 55 থেকে 56 টাকায়। চলতি মাসে এখন পর্যন্ত হিলি স্থল বন্দর দিয়ে আলু আমদানি হয়েছে 10,000 টন। শামীমা রহমান শাম্মী, এখন। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান আর কাকরাইল মসজিদ মাওলানা জুবায়ের পন্থীদের কাছে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন ওলামা মাশায়েখরা। অন্যথায় 24 ঘন্টার মধ্যে ঢাকা শহর অচল করে দেওয়ার হুঁশিয়ারি তাদের। জাতীয় প্রেস ক্লাবে তাবলিগ ও ইজতেমা ইস্যুতে সংবাদ সম্মেলনের আয়োজন করে ওলামা মাশায়েখ বাংলাদেশ। বক্তারা বলেন, কাকরাইল মসজিদে তারা শান্তিপূর্ণ অবস্থান চান, তারা কোনো সংঘাত চান না। তবে কোনো রকম উস্কানি দেওয়া হলে সে পরিস্থিতির দায় সাদপন্থীদের নিতে হবে। এ সময় এক প্রশ্নের জবাবে বক্তারা বলেন, সাদপন্থীদের সাথে তারা তখনই আলোচনায় বসতে রাজি আছেন যদি মাওকানা সাদ কান্ধলভি তার পূর্বের বিতর্কিত বক্তব্যের জন্য ক্ষমা চান। বক্তাদের দাবি, সাদপন্থীরা সংঘাত সৃষ্টি করতে নানা রকম ষড়যন্ত্র করছে, তবে জুবায়েরপন্থীরা সব রকম সংঘাত মোকাবেলা করতে প্রস্তুত রয়েছেন। উলামা বিদ্বেষী, টঙ্গীতে মানুষ হত্যাকারী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী সাদপন্থীদের কাকরাইল ও টঙ্গীতে কোনো অধিকার নেই, থাকার কোনো প্রশ্নই নেই। সন্ত্রাসী সাদপন্থীদেরকে নতুন কোনো ষড়যন্ত্রের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবির প্রতি সরকার আগে থেকেই আন্তরিক। এর জন্য আন্দোলনের কোনো প্রয়োজন ছিল না বলে মন্তব্য করেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। সচিবালয়ে তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস অন্তর্বর্তী সরকারের একটি মেগা প্রজেক্ট। তারা চাচ্ছে সেনাবাহিনী দ্বারা তাদের প্রকল্পগুলো বাস্তবায়িত, তাতেও কোনো সমস্যা নাই। তারা যদি সেটা চায়, বিশ্ববিদ্যালয় প্রশাসন তো বা স্বায়ত্তশাসিত অনেকাংশেই, তারা যদি সেটা চায় তাহলে ইউজিসির মাধ্যমে মন্ত্রণালয়ের কোনো এতে আপত্তি নেই, বরং আমরা সহায়তা করব এবং তদন্ত করলে যে সেই প্রকল্প পরিচালকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক, নতুন প্রকল্প পরিচালক তৈরি করা হোক, নিয়োগ দেওয়া হোক। একদিকে রশিদ দিয়ে ফি আদায়, আরেকদিকে উচ্ছেদ অভিযান, এ যেন স্ববিরোধী আচরণ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। রাজধানীর গুলিস্তানের শহীদ মতিউর পার্কের ভেতরে অভিযানে এই চিত্রই দেখা গেছে। অভিযানে হকারদের ভাসমান গাড়ি ডাম্পিং করে সিটি কর্পোরেশন। হকারদের অভিযোগ, ফি দিয়ে গাড়ি রাখার পরেও ক্ষতিগ্রস্ত তারা। মালামাল রাখলে ব্যবস্থা নেওয়ার কথা জানায় সিটি কর্পোরেশন। বিস্তারিত জানাবেন মাঝারি মন। একে একে ভাঙা হচ্ছে ভ্যান ট্রলির ভাসমান গাড়ি, যা দিয়ে ফুটপাতে ব্যবসা করেন হকাররা। রাজধানীর গুলিস্তানের শহীদ মতিউর পার্কে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের নিয়ে এই উচ্ছেদ অভিযানে নামে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এতে করে নিয়মিত সিটি কর্পোরেশনের নামে রশিদ দিয়ে পার্কে মালামাল ও ভ্যান রাখা হকাররা পড়েন বিপাকে। এই যেমন যুবক ইকবাল, দীর্ঘ 6 মাস ধরে দিন প্রতি 50 টাকার রসিদ কেটে মালামাল রাখতেন পার্কে। প্রতিদিনের মতন সোমবার রাতেও একই নিয়মে বিক্রয় সামগ্রী রেখে বাসায় যান তিনি। তবে সকালের উচ্ছেদ অভিযানে খুইয়েছেন ভ্যান, হারিয়েছেন বিক্রির পণ্য। এই অভিযানটা পুলিশ সেনাবাহিনী যৌথ অভিযান চলছে, অভিযানটা হবো হেরা আমাকে জানালে হইতো আমাদেরকে, তাহলে আমরা রাখতাম না, এবং কি আমরা এটা বাসা নিয়ে রাখতাম দরকার হলে।
দীর্ঘদিন ইজারাদারের মাধ্যমে পরিচালিত শহীদ মতিউর পার্কের এই উচ্ছেদ অভিযানে ক্ষোভ প্রকাশ করেন হকাররা। নিয়মিত ফি দিয়েও ক্ষতির সম্মুখীন হওয়ার কথা বলেন তারা। কালকে মাল দিন আনছি 50,000 টাকার মাল, কালকে আইনা মনে করেন না মাল দিন উঠেছে, আমার গাড়িও গেছে, আমার মালও গেছে। কর্পোরেশনে যদি আমাদেরকে টাকা দিয়ে গাড়ি রাখার পরে আমাদের গাড়ি তারা ভাঙে, তাহলে এটা বেআইনি না। সড়কে করার কথা থাকলেও হকারদের ভাসমান ট্রলির খোঁজে পার্কে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে জানিয়ে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিকের দায়িত্বে থাকা অতিরিক্ত কমিশনার বলেন, টাকার বিনিময়ে সড়কে বসা হকারদের আশ্রয় দিলে ব্যবস্থা নেওয়া হবে। যখন আমরা রাস্তায় অভিযান চালাই, ওনারা সরে যায়, মুহূর্তে চলে যায়, তাহলে এই গাড়িগুলো যায় কোথায় এটা আইডেন্টিফাই করতে গিয়ে দেখি যে এখানের ভিতরে আসে। এখন ওনারা এখানে কি ইজারা দিয়ে থাকেন না কিভাবে থাকেন, এই বিষয়টা আমরা জানতাম না। তো আজকে ওনারা টোকেন দিল যে ওনারা 50 টাকা করে পার ডে এখানে যে ইজারাদার আছে প্রত্যেকটা গাড়ির পিছনে 50 টাকা করে ওনারা দিয়ে এখানে থাকেন। তো এই কি বৈধ কি অবৈধ না এই বিষয়টা আমি কিন্তু বলতে পারি না, পুলিশের পক্ষ থেকে বলা সম্ভব না, কারণ ইজারাদারকে ইজারা দিয়েছে আপনার সিটি কর্পোরেশন, সাউথ সিটি কর্পোরেশন। পার্কিং ফির মাধ্যমে হকারদের ভাসমান গাড়ি ও মালামাল রাখার কথাটি অস্বীকার করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সংস্থাটি জানায়, সিটি কর্পোরেশনের নাম ব্যবহার করে হকারদের জিনিসপত্র রাখলে ব্যবস্থা নেওয়া হবে ইজারাদারের বিরুদ্ধে। কার পার্কিংটা দেওয়া হয় বা প্রথম ক্ষেত্রে মোটরসাইকেল পার্কিং, সেখানে তো ট্রলি পার্কিং দেওয়ার কোনো সুযোগ নেই। এটা ডেফিনেটলি এটা সিটি কর্পোরেশন নলেজের বাইরে, আমি বিশ্বাস করি। অবশ্যই যদি ইজারাদার এটা অবৈধভাবে করে থাকেন অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বা নেওয়া হবে। রাজধানীর সড়কগুলো হকার মুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনা করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মাঝার ইমন, এখন, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ, আবারও অস্থির হয়ে উঠেছে ভারতের সংঘাত কবলিত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। থানায় হামলার জেরে পুলিশের পাল্টা অভিযানে বন্দুকযুদ্ধে প্রাণ গেছে কমপক্ষে 11 কুকি বিদ্রোহীর। প্রাদেশিক রাজধানী ইম্ফলেও পাহাড় থেকে গুলি ছুড়েছে কুকিরা। অস্থিরতার জেরে জারি করা হয়েছে কারফিউ। সোমবার মণিপুরের জিরিবাম থানায় দুই দিক থেকে একযোগে হামলা চালায় বিদ্রোহীরা। গত মাসে বেশ কয়েকবার হামলার শিকার হয়েছে জিরিবাম জেলার এই থানাটি। থানার পাশে একটি শরণার্থী শিবিরও হামলাকারীদের সম্ভাব্য লক্ষ্য ছিল বলে ধারণা করা হচ্ছে। গাজায় ইসরায়েলি বাহিনী গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এছাড়াও মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠায় অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইসরায়েলকে সরে যেতে হবে বলে মন্তব্য করেছেন আরব লীগের মহাসচিব। শুধু তাই নয়, ইসরায়েলের সদস্যপদ স্থগিত করতে জাতিসংঘে ভোটাভুটি আয়োজনের কথাও জানান তিনি। এদিকে আরব লীগ আর ওআইসির সম্মেলনের মধ্যেই গাজায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। বিস্তারিত জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। গাজা ইস্যুতে এবার নড়েচড়ে বসেছে মধ্যপ্রাচ্য। অর্গানাইজেশন ফর ইসলামিক কোঅপারেশন ওআইসি ও আরব লীগের সম্মেলনে ইসরায়েলের কড়া সমালোচনা করেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নেতারা। রিয়াদে আয়োজিত সম্মেলনে আরব লীগের মহাসচিব বলেন, ইসরায়েল যা করছে এতে করে দ্রুতই সদস্যপদ বাতিলে জাতিসংঘে ভোটাভুটির আয়োজন করা হবে। শুধু তাই নয়, গাজা, পশ্চিম তীর সহ ইসরায়েলের দখলকৃত অঞ্চলগুলো মিলে ভবিষ্যতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের অঙ্গীকারও করেন সম্মেলনে অংশ নেয়ার নেতারা। Of the largest countries actually in the world that stand very firmly behind a two-state solution, and this is a reformation that had been lacking. So I think সম্মেলনে সৌদি যুবরাজ গাজায় চলা ইসরায়েলি গণহত্যার কড়া সমালোচনা করেন। গাজা আর পশ্চিম তীর থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করে নেওয়া জরুরি বলেও মন্তব্য করেন তিনি। যুবরাজ বলেন, গাজায় যুদ্ধ বন্ধে পুরোপুরি ব্যর্থ আন্তর্জাতিক সম্প্রদায়। ونؤكد أن استمرار إسرائيل في جرائمها بحق الأبرياء والإمعان في انتهاك قدسية المسجد الأقصى المبارك والانتقاص من الدور المحوري للسلطة الوطنية الفلسطينية على كل الأراضي الفلسطينية من شأنها تقويض جهود। এই সম্মেলনের মধ্য দিয়ে গাজায় চলা গণহত্যা নিয়ে একসঙ্গে নিন্দা জানিয়েছে 57টি দেশ। পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম, গাজা আর গোলান মালভূমি সহ 1967 সাল থেকে ইসরায়েল যেভাবে আরব এলাকা দখল করে রেখেছে, সেগুলো দখলমুক্ত না হওয়া পর্যন্ত এই অঞ্চলে সংঘাত বন্ধ হবে না বলেও মন্তব্য করেন আরব ও মুসলিম লীগের নেতারা। এদিকে মধ্যপ্রাচ্যে মুসলিম দেশগুলোর সম্মেলনের মধ্যেই গাজার সেফ জোন খ্যাত আল মাওয়াসির একটি ক্যাফেতে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এতে নিহত হয়েছেন বেশ কয়েকজন। এছাড়াও মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায়ও প্রাণ গেছে বহু ফিলিস্তিনির।
অন্যদিকে লেবাননেও বাড়ছে হতাহতের সংখ্যা। হিজবুল্লাহর সঙ্গে সীমান্তে বাড়ছে সংঘাত। প্রতিনিয়ত চালানো হচ্ছে ড্রোন ও রকেট হামলা। ইসরায়েলের অভিযোগ, সোমবার প্রায় 200 রকেট দিয়ে লেবানন থেকে ইসরায়েলে হামলা চালানো হয়। এর মধ্যে লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলের তৃতীয় বৃহত্তম শহর ও ব্যস্ত আন্তর্জাতিক বন্দর হাইফাতে 80টিরও বেশি রকেট হামলা হয়েছে। যদিও ইসরায়েলের নতুন প্রতিরক্ষা মন্ত্রীর দাবি, লেবাননের হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতি হয়েছে। তিনি ইরানের পরমাণু কেন্দ্রে হামলারও ইঙ্গিত দিয়েছেন। জাতিসংঘে ইরানকে নিজেদের শত্রু হিসেবে অভিহিত করেছেন ইসরায়েলি প্রেসিডেন্ট। এদিকে ইসরায়েলে হামলা, 1000-এর বেশি মানুষকে হত্যা আর 2 শতাধিক মানুষকে বন্দী করে রাখার 400তম দিনে তেল আবিবে আবারও বিক্ষোভে নেমেছে হাজারো বিক্ষোভকারী। প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর প্রতি তাদের দাবি, দ্রুতই নিশ্চিত হোক বন্দি বিনিময় চুক্তি। নেতানিয়াহুর পদত্যাগও দাবি করেছেন অনেকেই। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। এখন দুপুর শেষ করবো, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরো একবার। হাসিনা সহ পলাতকদের গ্রেপ্তারে রেড নোটিশ চেয়ে প্রসিকিউটরের চিঠি। যাত্রাবাড়ির 4 পুলিশের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। শেখ হাসিনা, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পেন্ডিং আছে। ইন্টারপোল যাতে তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয় এবং অন্তত তার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করে, সেই ব্যাপারে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি। ঘুরে দাঁড়ানোর চেষ্টায় পুলিশ, বাড়ছে টহল গাড়ি। কাঠামোগত পরিবর্তনে জনবান্ধব বাহিনী করার পরামর্শ। ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে বর্জনের পরামর্শ আমির খসরুর। বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানোর সমালোচনা রিজভির। এবং বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা। কপের চূড়ান্ত ঘোষণায় বাংলাদেশের দাবি অন্তর্ভুক্তির উদ্যোগ। এখন দুপুর শেষ করছি। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে হলে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.ekon আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।